সকালে শাওয়ার নিয়ে তিলো শোবার ঘরের দরজা খুলে বের হতেই লিভিং কাম ডাইনিং টেবিলের দিকে তাকাল। সেখানে গতকালকের সেই যুবতী বসে আছে। ডান হাতে কফি মগ আর বাম হাতে একটা ম্যাগাজিন চোখের সামনে মেলে রেখেছে। তিলো জানতে পেরেছে মেয়েটার নাম রোতসী। সে অরিকের বড় মামার বড় মেয়ে। তার পাশে বসে আছে তার বড় ভাই রাফি। সে মোবাইল স্ক্রোল করে চলেছে। সে গতকাল বিছানার তলা থেকে বেরিয়েছিল। ওদের আরেকটা বোন আছে, কিন্তু সে আসেনি। তিলোকে বের হতে দেখে রোতসী তাকে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল, কেমন আছো ভাবি? তিলো স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ভালো। মেয়েটা ঠোঁট টিপে হেসে বলল, আচ্ছা ঠিক আছে। ভাইয়া ওঠেনি? তিলো হতাশার নিঃশ্বাস ফেলে বলল, না, তিনি এখনো ঘুম। তা তো হবেই। যতই হোক, সারারাত জেগে প্রেম। আহ! ওর কথা শেষ হওয়ার আগেই রাফি ওর হাতে চিমটি কাটল। রোতসী কটমট করে ওর দিকে তাকিয়ে বলল, শালার রাফু, চিমটি কাটলি কেন? রাফি উত্তর না দিয়ে উঠে চলে গেল সেখান থেকে। রোতসী ওর দিক থেকে নজর সরিয়ে তিলোর দিকে তাকিয়ে দেখল তিলো সেখানে নেই। রোতসী হতাশ হল তিলোকে লজ্জায় ফেলতে ব্যর্থতা মেনে নিয়ে। তিলো যেন ওর সামনে থেকে পালিয়ে বেঁচে গিয়েছে। মেয়েটা বড়ই নির্লজ্জ বলে মনে হচ্ছে ওর। কিভাবে রাফির সামনে কথাগুলো বলতে যাচ্ছিল। পরে মনে হল, না ঠিক আছে, ওরা মজা করবে না তো করবে কে? তিলো নিজে থেকে একটু লজ্জাশীল হওয়ার পাশাপাশি রক্ষণশীলও যথেষ্ট। তাই বলে সবাই তো আর তা হবে না। রোতসী তিলোর বয়সী প্রায়, তবে একটু বেশিই এক্ষেত্রে ম্যাচিউর বোঝা গেল। তিলো রান্নাঘরে গিয়ে দেখল, কাজের মেয়েটার পাশাপাশি অরিকের বড় মামিও হাতে হাতে রান্না করছেন। তিলো বেশ লজ্জা পেল। আজ তো ওর রান্না করা উচিত ছিল। এত দেরি হয়ে গিয়েছে ওর খেয়ালই নেই। তিলো রান্নাঘরে ঢুকে রোতসীর মাকে সালাম দিল। উনি উত্তর দিলেন ঠিকই, তবে সেটা ঠিক আন্তরিকতার ধারে কাছেও ছিল না। তিলো সেদিকে পাত্তা দিল না। হয়েই থাকে সংসারে এসব। নিজেদের রক্তের সম্পর্কের বাইরের মানুষগুলোর ক্ষেত্রে বাছবিচার বেশি করা হয়ে থাকে। কারণ সেখানে নির্বাচন করার সুযোগ থাকে, আর নিজেদের ভেতর তা থাকে না। এটা সোভিয়েত স্টাইলে নির্বাচন হয়ে থাকে আসলে। এই কৌতুকটা এই রকম। সোভিয়েত স্টাইলে নির্বাচন শুরু হয়েছে কবে থেকে? যেদিন ঈশ্বর ইবকে সৃষ্টি করে আদমকে বলেছিলেন নিজের স্ত্রী বেছে নাও। এখানে আসলে তার আর কাউকে বেছে নেওয়ার সুযোগই নেই। কিন্তু বাইরে কোথাও সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, বিশেষ করে প্রণয় ঘটিত সম্পর্কের ক্ষেত্রে গণতান্ত্রিক নির্বাচন হতে পারে। বেশ কয়েকজন প্রার্থীর মাঝে কাউকে বেছে নেওয়া আর কি। তিলো কফি তৈরি করতে করতে আপনমনেই কথাগুলো ভেবে মনে মনে হেসে চলেছে। কালো কফিতে চিনি ব্যতীত ঘি ঢেলে তিলো আবারও অরিকের রুমে প্রবেশ করল। অরিক তখনও উবু হয়ে বেঘোরে ঘুমাচ্ছে। তিলো বেডসাইড টেবিলের উপর কফিটা রেখে অরিককে ডাকতে শুরু করল। অরিক পিটপিট করে চোখ মেলে তাকাল। তিলো তা দেখে হেসে দিল। এখানে হাস্যরসের কিছু নেই, কিন্তু তিলোর ভেতর একটা আনন্দ কাজ করছে, যার ফলে আশেপাশের প্রতিটা ঘটনা দ্বারাই মস্তিষ্কে যেন সুরসুরি লাগছে। অরিক নিজেও হেসে দিয়ে উঠে বসল। বিছানার ঠিক পাশে পড়ে থাকা টি শার্টটা গায়ে চড়াতে চড়াতে তিলো বলল, তুমি দেখতে পাও কি করে বলো তো ওই টুকু চোখ দিয়ে? অরিক নাকের রন্ধ্রগুলো ফুঁসিয়ে বলল, নিজের চোখজোড়া একটু বড় বলে উঠতে বসতে আমাকে যে কথা শোনাবে আমি সেটা ভালো করে বুঝতে পারছি। এখন বলো,
নাস্তা করেছ? না। কেন? তোমার না ক্ষুধা লেগেছে? তুমি ফ্রেশ হয়ে নাও, একসাথে করব। অরিক আর কিছু বলল না। কফি মগে ঠোঁট ছুঁয়ে ভ্রু যুগল উঁচু করে চুল পর্যন্ত উঠিয়ে বলল, এটার স্বাদ ভালো। অভ্রকে একবারও দেখিনি। ও কোথায়? অরিক ওর দিকে না তাকিয়েই বলল, অভ্র সিমলা গিয়েছে বন্ধুদের সাথে। তোমার হঠাৎ অনুমতি দেওয়ায় ও ফিরে আসার সময় পায়নি। আজ ফিরবে, হয়তো এতক্ষণে বর্ডারের এপারেও চলে এসেছে। বেচারা একটা ব্যাচেলর পার্টির আয়োজন করতে চেয়েছিল বিয়ের আগের রাতে, কিন্তু ও নিজেই ছিল না বিধায় হয়নি। এখানে আসবে? হুম। আবারও দুজনের মাঝে কিছুক্ষণের নীরবতা শেষে অরিক বলল, সামনের সপ্তাহে আব্বু ছোটখাটো একটা রিসেপশনের ব্যবস্থা করেছে। তিলোর দিকে তাকিয়ে বলল, তোমার কোনো আপত্তি আছে? তিলো স্থির দৃষ্টিতে ওর দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, না, কোনো আপত্তি নেই। অরিক প্রত্যুত্তরে হেসে দিয়ে ওকে জানালো যে, আশাতীত উত্তরে অরিক সন্তুষ্ট। তিলো সেখানে আর দাঁড়াল না। বেরিয়ে এলো এই আশায় যে কোনো কাজ সে পাবে করার জন্য। বিকালের দিকে অভ্র এসে উপস্থিত হয়েছে। সাথে তুষারও এসেছে তার কিছুক্ষণ পরই। অভ্র এসে কোনো ক্লান্তির চিহ্নমাত্র মুখে না রেখে আবদার জুড়ে বসল আজ রাতে তারা নিজেদের ভেতর ছোট একটা পার্টি দেবে। শুধু এই জেনারেশন নিয়ে। প্রাক বৈবাহিক পার্টিটা নষ্ট হয়ে যাওয়ার ক্ষোভ থেকেই বিবাহ পরবর্তী পার্টির আয়োজন করবে তারা। ওদের বাকি কাজিনদের মাঝেও সমান উত্তেজনা দেখা গেল বিধায় ওরা আর নিষেধ করেনি। অরিকের থেকে অনুমতিপ্রাপ্ত হতেই অভ্র ছুটল সানজিদের কাছে। তারা ছাদে আয়োজন করবে এসবের। অরিকের মামি, খালারাও চলে গিয়েছে আজ বিকালে। শুধু তাদের ছেলেমেয়েরা রয়েছে। কিন্তু নতুনতম সদস্যটি নেই। সে তার মায়ের নেওটা। সব আয়োজন ওরা করে ফেলেছে খুব দ্রুততার সাথেই। তিলো সেই উপলক্ষে একটা অফ হোয়াইট শাড়ি পরেছে। গায়ের রঙের জন্য ও বরাবরই উজ্জ্বল হালকা রঙগুলো বেছে নেয় নিজের সাজসজ্জার জন্য। রঙের জ্ঞান এবং ওর পছন্দমতো বাছাইকৃত কাপড়গুলো তাদের বুনন ওর রুচিশীলতার পরিচয় দেয়। পাশাপাশি তার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। খানিকটা ধূর্ততা, নিজেকে আড়াল করার অদম্য চেষ্টা। যেমনটা মানুষ আসলে বলে থাকে, ওর গায়ের রং চাপা, কালো পোশাক বা নীল পোশাক মানাবে না। উজ্জ্বল রং দাও ওকে। লোকের চোখে যেন সেটা না পড়ে এবং সে যেন গিরগিটির ন্যায় মিশে থাকে নিজেকে লুকিয়ে। আবার ফর্সাদের বলে, ওদের তো যে কোনো রং মানাবে। তেমনই একটা ব্যাপার পোশাক বাছাইয়ের ক্ষেত্রে। পোশাক কি তবে গিরগিটিও অস্ত্র? তিলোর মনে প্রশ্নটা মাঝে মাঝেই জাগে। তিলো এখন ভাবল না ওর সার্বিক ভাবনাগুলো নিয়ে। এখন সে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত। অরিক রুমে ঢোকার মুহূর্তে তিলোকে একমনে সাজতেন দেখে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়াল। হাত দুটো জিন্সের পকেটে পুরে রেখেছে। অরিক ধীর তৃপ্ত উল্লাসে নিজের চোখজোড়া বিচরণ করে বেড়াচ্ছে তিলোর সমস্ত শরীরে। যতই হোক, এখন সেই অবচেতন আতঙ্কটা নেই যে, তিলো কেবলই তার জীবনের মাঝখান থেকে পার হয়ে যাচ্ছে, যেন মরুভূমির ভেতর থেকে পার হওয়ারত একটি উট বা গভীর সমুদ্রের তলে কোনো ছোট মাছের ঝাঁকের একটা ক্ষুদ্র মাছ যারা ঝাঁক বেঁধে কেবল এগিয়েই চলেছে, বা কোনো পেশাদার পর্যটক যে একদিন তাকে ছেড়ে যাবেই। তিলো কোনো ক্ষণস্থায়ী স্টেশন নয় অরিকের জীবনে, যেখানে কিনা যাত্রাপথে থামে কেবল চা পান করতে। অরিকের জন্য তিলো কেবল গন্তব্য, তার শেষ এবং স্থায়ী গন্তব্য। অরিক এগিয়ে গেল তিলোর দিকে।
পকেট থেকে তিলোর জন্য কেনা পেন্ডেন্টটা বের করে হুট করেই পেছনে থেকে তিলোর গলায় আবৃত করে পেছনে আটকে দিতে শুরু করল। তিলো প্রথম ছোঁয়ায় চমকে উঠলেও অরিককে দেখে স্বস্তি পেল। অরিক ওর ঘাড়ের ওপর থেকে চুলগুলো সরিয়ে চেইনটা আটকে দিয়ে মুখ নিচু করে ওর ঘাড়ে নিজের ওষ্ঠজোড়া ছুঁয়ে দিয়ে বলল, পছন্দ হয়েছে? তিলো পেন্ডেন্টটা হাত দিয়ে একবার ছুঁয়ে বলল, ভীষণ। উপরে চলো, ওরা অপেক্ষা করছে। তিলো ড্রেসিং টেবিলের উপর থাকা আংটিটা অনামিকায় পড়ে ঘুরে দাঁড়িয়ে অরিককে ইশারায় যেতে বলল। অরিকও ওর সম্মতিক্রমে যাত্রা শুরু করল। ছাদটা বেশ সুন্দর করেই সাজানো হয়েছে। গতরাতে কেবল ছাদের একটা বাতি ঝালানো থাকায় তিলো ভালো করে দেখেনি। তবে আজ যেন ঘরটাই পাল্টিয়ে গিয়েছে। ছাদটা বেশ বড় এবং ছোট বড় গাছে বাগান করা। পরিবাতিগুলো ডালপালার ফাঁকা থেকে ঢিলা সেলাইয়ের ন্যায় বোনা হয়েছে। ছোট গাছগুলোর উপর সেগুলো পড়ে আছে মাকড়সার জালের মতো। গাছের ডাল থেকে লণ্ঠন ঝুলছে যেগুলো লাল রঙের একটা আভা ছড়িয়ে দিয়েছে পুরো ছাদময়, একটা জাপানি আমেজ। পার্টির নামে যেসব উদ্ভট অসংযত কাজকারবার আজকাল জনপ্রিয় হয়ে উঠেছে তার তুলনায় এই আয়োজনটা আসলে খুবই ভিন্ন এবং ছিমছাম। নিজেদের মাঝে আড্ডা, ছোটখাটো গানের আসর আর খাওয়া দাওয়াই মুখ্য এখানে। মিশুক প্রকৃতির সানজিদের সাথে রোৎসির ভাব জমে উঠেছে, যেটাকে সে যথাসম্ভব লোকচক্ষুর অন্তরালে রাখার চেষ্টা করছে। তিলো বিষয়টা খেয়াল করে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। মেয়েটা নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে খুব বেশি সতর্ক, কিন্তু অপরের ক্ষেত্রে একদমই না। খাওয়ার সময় রোৎসি নিজের প্লেটে একের পর এক চিকেন তুলে নিচ্ছে দেখে ওর প্লেট থেকেই রাফি নিজের প্লেটে তুলতে শুরু করল। রোৎসি ঝাঝালো কণ্ঠে বলল, তোর সমস্যাটা কি বলবি? নিজে নিয়ে খেতে পারিস না? রাফি আগের মতোই ওর প্লেটে থাকা শেষ পিছটা তুলে নিয়ে বলল, মোটা হয়ে যাচ্ছিস তুই মুটি। ডায়েট কর, এরপর বিয়ে দিতে পারবো না। বরপক্ষ তোর সাইজ দেখে পালাবে হাতি। আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। আর আমি মোটেও মোটা নই। আর একবার আমাকে মোটা বললে তোর বাড়িতে খাওয়া বন্ধ করে দেব। গত 2 মাসে 2 কেজি ওজন কমেছে আমার। বলে আবারও আরেক পিচ তুলতে গেলে রাফি সেটাও তুলে নেয়। রোৎসি মেকি কান্নার ভান ধরে পা দাপিয়ে ওর থেকে সেটা কেড়ে নিতে গিয়ে ব্যর্থ হয়। অভ্র এসে রোৎসির প্লেটে এক পিচ তুলে দিয়ে বলল, খাবে তো আজকেই নাকি? রোজ তো নিয়ম ভাঙার সুযোগ হয় না, কাল থেকে ডায়েট করিস। রাফি এই পিচ আর নিল না। প্রতিবাদী সুরে বলল, খাওয়া, যত ইচ্ছা খাওয়া এই মুটিকে। এরপর বিয়ে না হলে তো গলায়ও দড়ি দিতে পারবে না। যার সাথে দেবে সেটাই ভাঙবে। অভ্র ওর পিঠে বেশ জোরে চাপড় মেরে বলল, মোটাদেরও বিয়ে হয় রে ছাগল। আর খুব ভালো চিকন ছেলেদের সাথেই হয়। রোৎসি আরও 2 পিচ তুলে নিয়ে অভ্রের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আই লাভ ইউ অভ্র। অভ্র সরু চোখে ওর দিকে এক মুহূর্ত তাকিয়ে ওর প্লেটের দিকে তাকাল। আরও নিয়েছে দেখে হতাশ নিঃশ্বাস ফেলে স্বাভাবিক কণ্ঠেই বলল, অনুগ্রহপূর্বক আপনি আপনার ভালোবাসা নিয়ে জাহান্নামে যান। অভ্র আর দাঁড়াল না ওর সামনে। গটগট করে হেঁটে চলে গেল। রোৎসি মাংসে কামড় বসিয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে চিন্তা করছে, আদৌ ও কি ভুল বলল। সারাদিনে তিলোর মাত্র একবারই ওর মায়ের সাথে কথা হয়েছে। নাসিরা পারভিন যতটা না অসন্তুষ্ট ওর বিয়েটা নিয়ে, এখন তার থেকে বেশি অভিমান জমেছে মেয়ের উপর। উনি খেয়াল করেছেন তিলোকে উনি তুলির থেকে বেশি ভালোবাসেন আসলে। বিষয়টা আবার সেরকম না হলেও তিনি একটু বেশি ভাবেন ওকে নিয়ে, আর আশাও করেন বেশি।
হয়তো কেউ কেউ ওকে সরাসরি প্রত্যাখ্যান করে বা অবজ্ঞা করে বিধায় ওনার বেশি মায়া হয় নিজের মেয়েটার প্রতি। তুলির বিয়ের পর তুলি ওনাকে কতটা গুরুত্ব দিল সেটা নিয়ে উনি ভাবতেন না। কিন্তু তিলোর বিষয়ে সংবেদনশীল। উনি এটাও লক্ষ্য করেছেন, আসলে উনি অরিককে হিংসা করেন, হয়তো তিলোর আর কোথাও বিয়ে হলে সেই জামাইকেও হিংসা করতেন। মেয়েটা তার কথা মনেও করে না সারাদিনে। সংসারে এত ব্যস্ত। হিংসার সাথে সাথে অরিকের উপর রাগও হচ্ছে, তার মেয়েকে নিয়ে গিয়েছে বিধায়। উনি নিজেও জানেন ওনার এই অনুভূতিটা নিতান্তই অমূলক। কিন্তু উনি আটকাতে পারছেন না এই অনুভূতিকে। মেয়েটা তো তার আদরের। আবেগ এবং বাস্তবতা এক নয়। আবেগের বশে মনে হয় মেয়ের বিয়ে না হয়ে সারা জীবন কাছে থাকলেই ভালো হতো। কিন্তু বাস্তবতা হল তাকেও তো জীবনে এগিয়ে যেতে হবে। আবেগের বশে তার জীবন থামিয়ে রাখার কোনো মানে হয় না। সাইকোলজি বলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্য কোনো ভাষায় চিন্তা করলে আরও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে। কারণ মাতৃভাষায় চিন্তা করলে অবচেতনভাবে মস্তিষ্কে একটা আবেগ কাজ করে। কিন্তু অন্য ভাষায় চিন্তা করলে মস্তিষ্কে লজিকের অংশটা অধিক সক্রিয় হয়। ফলে যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সুবিধাজনক। অভিমানে নিজেও ফোন দেন না তিলোকে। আবার তিলোর সাথে ওনার কথা বলতেও ইচ্ছা করে। ভালো হতো যদি তিলোকে কখনোই কেউ না ভালোবাসত, কখনোই কারো পছন্দ না হতো, কখনোই ওর বিয়ে না হলে। তাহলে সবসময় তিলো ওনার কাছেই থাকত। সেটাই ভালো হতো। আনিস সাহেব ওনার উপর রেগে কথা বলছেন না। তুলির ওপর উনি রেগে আছেন। ফলে ঈশানকেও কোলে নিচ্ছেন না। তুষারও বাড়িতে নেই। ওনার কেউ নেই ভেবে এখন ওনার নিজেরই কান্না পাচ্ছে। উনি একজন মানুষ, এই সংসারের কর্ত্রী। এত বছর সংসারটার প্রতিনিধিত্ব করে গিয়েছেন। কিন্তু আজ কেউ ওনাকে পাত্তাই দিচ্ছে না। কেউ ভাবে না ওনার কথা। সন্ধ্যা থেকে বিছানায় শুয়ে আছেন নাসিরা পারভীন। দুপুরে ঠিকমতো খাননি আনিস সাহেবের সাথে ছোটখাটো একটা প্রলয়কাণ্ড ঘটানোর পর। ক্ষুধায় নাড়ি জ্বলে যাচ্ছে। তিলো যে কেন ক্ষুধা সহ্য করতে পারে না সেটা ওনার আজ আবারও মনে পড়ল। ওনার থেকেই অভ্যাসটা পেয়েছে তিলো। এরপরও রাগে দুঃখে অভিমানে উঠলেন না বিছানা ছেড়ে। কি দরকার? যে যার মতো আছে, তার প্রয়োজন তো ফুরিয়েছে সংসারে। একরাশ অভিমান নিয়ে অবশেষে ঘুমিয়ে পড়লেন তিনি। ওদের আড্ডা শেষ হতে হতে অনেক রাত হয়ে গিয়েছে। তিলো শেষের দিকে কে কি বলেছে কিছুই শোনেনি, বসে বসে ঝিমুচ্ছিল। অরিক অবাক হয়েছে তিলোর ঘুমকাতুরতা দেখে। এতগুলো মানুষের এত কথার মাঝেও তিলোর বারবার চোখ লেগে আসছিল। অবশেষে অরিক বলেই ওদের আসর ভেঙেছে। না হলে বোধহয় সারারাত চালানোর পরিকল্পনা করেছিল অভ্র। অদ্ভুতভাবে ঘরে ফিরে তিলোর ঘুম কেটে গিয়েছে। এখন সে আবারও সতেজ একটা ভাব নিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে বসে ফোন টিপছে। অরিক আর চোখে একবার ওর দিকে তাকিয়ে বলল, তুমি না এতক্ষণ ঘুমে পড়েই যাচ্ছিলে? তিলো ফোন থেকে মাথা না তুলে বলল, এখন ভেঙে গিয়েছে, আর ঘুম আসছে না। নীরবতায় কিছুক্ষণ কেটে যাওয়ার পর অরিক বলল, বাবা জানা। হুম। আমার সাথে যাবে? কোথায়? ইউএস যাব। যাবে তো? তিলো ফোন থেকে মুখ তুলে অরিকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। অরিক ওর প্রশ্ন বুঝতে পেরে বলল, এখনো পড়াশোনা বাকি রয়েছে আমার। তিলো বালিশটা বিছানায় ঠেকিয়ে আধশোয়া হয়ে বসে বলল, তোমার কি সারাক্ষণ পড়াশোনা ছাড়া মাথায় কিছু থাকে না? আর কত পড়বে? এখন তো পড়াও।
আরও নিজে পড়বে? অরিক উঠে বসে তিলোর কপালে ওষ্ঠজোড়া স্পর্শ করে বলল, যত বেশি পড়বে ততই তো জ্ঞান বাড়বে, সম্মান বাড়বে, আরও দ্রুত সামনে এগোতে পারব। জানো, আমার খালু বলেন, লেখাপড়া শিখে অর্জিত কাগজগুলোর ওজন যদি আধা কেজি না হয় তো জীবনে কি করলাম? তিলো অরিকের দিকে ফিরেই মাথার একপাশ বালিশে ঠেকিয়ে বলল, আমার একটা আফসোস আছে জীবনে, কখনো পোস্টার গার্ল হতে পারলাম না। অরিক ভ্রু কুঁচকে বলল, সেটা কি? এই যে তুমি যেমন পোস্টার বয়। আমার ম্যাথ টিচার এই নামটা সবসময় ভালো স্টুডেন্টদের জন্য দিতেন, যাদের পরীক্ষা শেষে রাস্তার মাথায় পোস্টারে দেখা যেত। তোমাকেও কয়েকবার দেখেছি। কোচিং সেন্টারগুলো বোর্ড স্ট্যান্ড স্টুডেন্ট বা দেশের নামকরা ভার্সিটিতে সুযোগ পাওয়া স্টুডেন্টগুলোর ছবিগুলো ছেপে নিজেদের প্রচার করে। তারা তাদের কারখানার ত্রুটিহীন পণ্যগুলো সগর্বে প্রদর্শন করে কাস্টমার জোগাড় করে। তোমার মতো ত্রুটিহীন পণ্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আদৌ কি তাদের হাত থাকে পণ্যগুলো নিখাত হতে? তারা তো সকলের পেছনেই চেষ্টা করে, তাহলে একজন দুজন ভালো হয়, বাকিরা কেন নয়? তাহলে নিশ্চয়ই এখানে শিক্ষার্থীর চেষ্টাটাই মুখ্য, না হলে তো ওই কারখানার গাফিলতি। তারা ওই একজন দুজনকেই গুরুত্ব দেয়, বাকিদের দেয় না। তাই পোস্টারে একজনকেই দেখা যায়, সবাইকে না। স্টুডেন্টটার পরিশ্রমের কৃতিত্ব কেন তারা নেবে? ওই একজন যে এই প্রচারে মুগ্ধ হয়ে নিজের সন্তানকে সেখানে পাঠাবে, তার সন্তানই হবে, তার কোনো মানে নেই। সুতরাং পুরো কার্যক্রমটা হলো এক ধরনের ভণ্ডামি, লোক ঠকানো এবং একটা খেলা। বোকা বোকা, বাজে কোচিং বাণিজ্য। অরিক তিলোর কথাগুলো শুনে প্রথমে গুরুত্ব না দিলেও এখন ওর নিজের কাছে নিজেকে একটা ক্লাউন মনে হচ্ছে। প্রতিবার বোর্ড পরীক্ষার পর ও যে কোচিং সেন্টারে পড়ত, সেখানে সেজেগুজে গিয়ে ফুলের তোড়া গ্রহণ করত আর ক্যাবলা মার্কা একটা হাসি দিয়ে ছবি তুলত। তখন সেটা খুব ভালো লাগলেও এখন সত্যিই মনে হচ্ছে সে আসলে একটা মুরগি ছিল, যাকে প্রতি সফলতার পর জবাই দেওয়া হতো নিজেদের ভোজে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও দ্বিতীয় হয়ে সুযোগ পাওয়ার পর যে কোচিংয়ে পড়ত, সেখানে গিয়ে মডেলিং করে এসেছে। এখন সেই অবচেতন উত্তেজনা কেটে বাস্তবতা বুঝতে পেরে একদিক থেকে ভালো লাগছে যে তাকে এই মাঠে অনেকে চিনেছে, কিন্তু তাকে সমানভাবে ব্যবহারও করা হয়েছে। সে তো নিজের যোগ্যতায় সুযোগ পেয়েছিল, কিন্তু তার কৃতিত্ব সেই কোচিং সেন্টার নিয়ে শিকার ধরেছে। মাছ ধরার টোপ যেন। তিলোর এই কথাগুলো শোনা একটা ভুল হয়ে গিয়েছে, বাজে একটা ভুল। ওর ভেতর হীনমন্যতা কাজ করছে। অরিক ঘৃণা করে ওকে কেউ ব্যবহার করুক, কিন্তু সেটা সে নিজেই সুযোগ দিয়েছে প্রতিবার। অরিক ওর কথার প্রত্যুত্তর না করে ছোট করে বলল, শুয়ে পড়ো, ঘুম চলে আসবে। তিলো নিজের ভঙ্গিমায় সম্মতি দিল। অরিক তিলোর দিকে পিঠ দেখিয়ে শুয়ে পড়ল। তিলো বুঝতে পারছে অরিক অস্থিরতায় ভুগছে কোনো কারণে। ওকে পেছনে থেকে আঁকড়ে ধরে তিলো চোখ বুজল। অরিক ওর স্পর্শ পেয়ে মৃদু হাসল। সকালবেলাটায় তিলোর মিষ্টি কণ্ঠের ডাকে অরিকের ঘুম ভাঙে। নিজের উপরই অরিক হেসে ওঠে, এটা একটা অভ্যাসে পরিণত হচ্ছে, সাথে সাথে একটা আসক্তি। খুব ধীরে সেটা কখনোই না। এত দ্রুত যে অভ্যাস পরিবর্তন হতে পারে অরিকের জানা ছিল না। ও জানত অন্তত 21 দিনের নিয়মিত কর্মকাণ্ডের প্রয়োজন হয় একটা কাজকে অভ্যাসে পরিণত করতে। আর তিলোর কণ্ঠ। ভার্সিটিতে প্রথম দিন শোনা গানটাতেও এমনটা শোনা যায়নি। তিলো ঠিকই বলেছিল, তাদের কণ্ঠ পাল্টে যাচ্ছে। কারণটা তাদের প্রকাশভঙ্গিমা এবং আলাদা আবেগ মিশিয়ে ফেলা কথাগুলোতে। তিলোর কণ্ঠটা অরিকের কানে গানের ধোঁয়া,
সমতল রেখা থেকে আলতো করে উঠিয়ে নেওয়ার মতো, যেন পুকুরের পানি ছুঁয়ে ছুঁয়ে একটা পাথরের টুকরা লাফিয়ে লাফিয়ে চলছে। অরিক সাড়া না দিয়ে ওর ডাক শোনায় মনোযোগী হল। তিলো কয়েকবার ডেকে ওর সাড়া না পেয়ে বিরক্তিতে জোরে এক ধাক্কা দিতেই অরিক ধরফরিয়ে উঠে বসল। বিষয়টা যে একটু বাড়াবাড়ি ছিল অরিক সেটা বুঝতে পেরে অপরাধীর দৃষ্টিতে ওর দিকে তাকালে তিলো রুক্ষ কণ্ঠে বলল, তোমার কফি নাও। খবিশ কোথাকার? অরিক প্রশ্নাতুর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, খবিশ বললে কেন? কি ভয়ঙ্কর! মুখ না ধুয়ে খাও কি করে? ছি! অরিক মৃদু হেসে বেডসাইড টেবিলের উপর থেকে কফি মগটা তুলে এক চুমুক খেয়ে তিলোর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এবার তুমি খেয়ে দেখো। জি না। এ সমস্ত নোংরামি তুমিই করো। আমি তোমার এটো খাব না। আমি জানতাম এতে প্রেম উস্কে ওঠে। তোমার কি মনে হয় না এটা যথেষ্ট? অরিক কাঁধ নাড়িয়ে ঠোঁট বাঁকিয়ে কি জানি ধরনের একটা ভঙ্গিমা করল কেবল। তিলো মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল সকালের নাস্তা তৈরির উদ্দেশ্যে। সকালবেলা আকাশটা মেঘলা দেখে সানজিদ কফি হাতে ছাদে এসেছিল। ওর কাছে বৃষ্টির থেকেও মেঘলা আকাশ আর ঝড়ো হাওয়াটা বেশি ভালো লাগে। প্রকৃতি এখন নিজের মর্জিতে স্বাধীনতা অর্জন করে নিয়েছে। এই সময়ে এমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কমই। তবে এখন মানুষই নিজের কাজ দিয়ে তার নিয়মের বদ্ধ শিকলটা ভেঙে দিয়েছে। হুট করেই সকাল থেকে আকাশটা গম্ভীর, একজন গম্ভীর প্রফেসরের মতো যার নাকের ডগায় মোটা ফ্রেমের চশমা থাকলেও সে তার ভয়ে তটস্থ হয়ে থাকা স্টুডেন্টদের দিকে চশমার ওপর থেকেই তাকায়। মেঘ ডাকছে। সানজিদ রাস্তার দিকে তাকাতেই বাড়ির সামনে একটা অটো এসে থামতে দেখল। উপর থেকে স্পষ্ট বোঝা না গেলেও তাদের চলার ভঙ্গিমায় বোঝা যাচ্ছে এরা কারা। 5 তলার এ ব্লকে বাস করা দম্পতির গত মাসেই একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। এরা যে সেই ফ্ল্যাটেরই অতিথি সেটা সানজিদের বোধগম্য হল। সবাই নেমে গেলে একজন ভাড়া দিতে দাঁড়িয়েছে। হয়তো খুচরা নেই। অটোওয়ালার সাথে বাকবিতণ্ডা হচ্ছে। মেয়েটা তো দারুণ দেখতে। আচমকা কণ্ঠটা শুনে সানজিদ পাশে তাকিয়ে রোৎসিকে আবিষ্কার করল। রোৎসি এই এলাকার কিছু চেনে না। নিজের ভারী শরীরের উপর বিরক্ত হয়ে সে নিয়মিত সকালে হাঁটাহাঁটি করে, কিন্তু এখানে এসে হচ্ছে না। তাই ছাদেই এসেছিল হাঁটতে। সানজিদকে এখানে দেখে ওর পাশে দাঁড়িয়ে ওর দৃষ্টি অনুসরণ করে নিচে তাকাল। তখনই সেই ঝলমলে লাল শাটিনের সালোয়ার কামিজ পরা মেয়েটাকে দেখতে পেল। তার গায়ের উজ্জ্বল বর্ণ এখান থেকেই প্রত্যক্ষ করা যাচ্ছে। হাই হিল পরা, খুব উগ্র লিপস্টিক দেওয়া, দুহাত ভর্তি সস্তা চুড়ি, পায়ে রূপার নূপুর। তার হেলেদুলে হেঁটে চলা আর ঝকমকি ভাবটা রোৎসির এই বয়সের রঙিন চশমার ভেতর থাকা চোখজোড়ায় গিয়ে বিঁধেছিল। মেয়েটা দেখতে আসলে খুবই সুন্দর। সানজিদ ওর কথায় মৃদু হাসল। এখনো রোৎসি মানুষ চেনে না। রোৎসি সানজিদের কোনো উত্তর না পেয়ে আবারও জিজ্ঞাসা করল, সে কি এখানেই থাকে? রোৎসি খানিকটা আতঙ্কিত। সানজিদ এমনভাবে নিচে তাকিয়েছিল যেন সে মেয়েটাকে চেনে বা হয়তো তাকে দেখে মুগ্ধ হয়েছে। রোৎসির বিষয়টা ভালো লাগেনি। সে সানজিদকে বাজিয়ে দেখতে চেয়েছিল কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়াই। সানজিদ ওর দিকে না ফিরে বলল, সে আসলে গল্পের চরিত্রগুলোর মাঝে জগা খিচুড়ি পাকিয়ে দেয়। রোৎসি ভ্রু কুঁচকে বলল, কেন? সে মজনু হলেও লায়লা হতে পারে। রোমিও আসলে জুলিয়েটও হতে পারে। অ্যান্টনি হতে পারে ক্লিওপেট্রা। রোৎসি সেভাবেই সানজিদের দিকে তাকিয়ে আছে। সানজিদ ওর মুখের দিকে তাকিয়ে একপেশে হেসে বলল, সে বৃহন্নলা।
আপনি তাকে মেল বা ফিমেল যে কোনো চরিত্র দিতে পারেন। রোতসি চোখ বড় বড় করে বলল, সে হিজড়া? সানজিদ ওর এই কথার কোনো উত্তর দিল না। রোতসির এখন নিজেকে বোকা মনে হচ্ছে। সত্যিই একটা বোকামি করেছে সে। পাশাপাশি স্বস্তিও পেল এটা ভেবে যে সানজিদ তখন আসলে মুগ্ধ হয়ে তাকে দেখছিল না, কিন্তু তার মেয়ে রূপটা খুব সুন্দর। রোতসি মুগ্ধ কণ্ঠে বলল। সানজিদ রেলিংয়ের উপর হেলে দাঁড়িয়ে বলল, তা ঠিক, সে আসলেই সুন্দর। আসলেই মেয়ে হলে তাকে নিয়ে কাড়াকাড়ি বেঁধে যেত কিছু পুরুষের মাঝে। রোতসি হয়তো সানজিদের এমন কথায় খানিকটা ব্যথিত হল, কিন্তু তারপরও স্বস্তি যে সে মেয়ে নয়। মাথা থেকে বিষয়টা ঝেড়ে ফেলে রোতসি সানজিদের সাথে ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে শুরু করল। তার আর হাঁটা হল না। ওদের কথার মাঝেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। সানজিদ দ্রুত দৌড়ে ছাদের মাঝে থাকা দোলনার ছাউনির নিচে গিয়ে দাঁড়াল। রোতসি গেল না। বাড়িতে থাকলে ওর মা ওকে বৃষ্টিতে ভিজতে দেয় না। এখানে সেই বাধা নেই। সে দুহাত দুদিকে ছড়িয়ে মুক্ত পাখির ভঙ্গিমায় বৃষ্টির ফোঁটাগুলো অনুভব করছে চোখ বুজে। তার প্রশস্ত শরীরটাকে ধন্যবাদ। একটু বেশি বৃষ্টির পানি তার শরীরে লাগছে। বাকি ফোঁটাগুলো যেন অপচয় হচ্ছে। সানজিদ ছাউনির নিচে দাঁড়িয়ে চিৎকার করে ওকে ডাকল। ওর ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে, বিভিন্ন কথা বলে চলেছে। রোতসির সেদিকে খেয়াল নেই। এখন সে বৃষ্টিবিলাসে মগ্ন। সে তো আর পথ হারিয়ে ফেলার ভয় নেই। সানজিদ বিরক্ত হয়ে নিজেই ভিজে এসে ওর হাত ধরে টেনে ছাউনির নিচে নিতে গেলে রোতসি চমকে ওঠে কারো স্পর্শ পেয়ে। সে অবাক হয়ে গিয়েছে বিধায় ওকে যে বৃষ্টির থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে সেটা টের পেয়েও প্রতিক্রিয়া দেখাতে পারছে না। ছাউনির নিচে পৌঁছে সানজিদ ওর হাত ছেড়ে বলল, নিচে চলুন, ঠান্ডা লাগিয়ে ফেলবেন তো। রোতসি একদৃষ্টিতে কিছুক্ষণ তার সামনে দাঁড়ানো শ্যামবর্ণের উঁচলম্বা ছেলেটার দিকে তাকিয়ে আছে। তার বলিষ্ঠ পেশিবহুল হাতে টি শার্টটা সেটে আছে। ভিজে গিয়েছে কিছুটা। খাড়া খাড়া কদমফুলের মতো চুলগুলোতে পানির ফোঁটা চিকচিক করছে। সানজিদ কিছুটা ডার্ক হ্যান্ডসাম যাকে বলে সেরকম। রোতসি নিজের দৃষ্টি সংযত করল। তার মতো ভারী শরীরের মেয়েদের আসলে স্বপ্ন দেখায় বাধা আছে। সানজিদ তখনও ওর হাতটা ধরেছিল। রোতসির ফর্সা গোটা গোটা হাতটায় সানজিদের কৃষ্ণবর্ণের হাতটা একটা তফাৎ সৃষ্টি করেছে যেটা চোখে লাগার মতো। অনেকটা সাদা কাগজে কালো কালির লেখা। তবে সানজিদ এতটাও কালো নয়। চাপা শ্যামলা। পড়াশোনা শেষ করে সবে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো একটা পদে ঢুকেছে। রোতসি নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কিছু হবে না, আমার অভ্যাস আছে। বাড়িতে আম্মু না থাকলে প্রায় ভিজি। এসব হঠাৎ বৃষ্টিতে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। তাও জ্বর হলে ভাইয়াকে বলে ডাক্তারের কাছে যাব। ভাইয়া কিছু বলে না, এখন আসছি। কথাটা বলে রোতসি আবারও ছাউনির বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করল। তার ভেতর আজ অন্যরকম আনন্দ। বৃষ্টিবিলাসের আনন্দ ছাপিয়ে সেটা ওর সারা শরীর মন গ্রাস করে ফেলল। বৃষ্টির প্রতি ফোঁটার সাথে সেই শিহরণ বয়ে চলেছে প্রতি রন্ধ্রে রন্ধ্রে। সানজিদ হতাশ হয়ে ছাউনির ছাদ থেকে স্টেইনলেস স্টিলের শিকল সমেত ঝুলতে থাকা ২-৩ জন বসার উপযোগী দোলনাটায় শরীরটা এলিয়ে দিয়ে আয়েশি ভঙ্গিতে বসল। কোনো আকর্ষণে সে ঘরে ফিরে যাচ্ছে না, সেটা ওর নিজের কাছেই পরিষ্কার নয়। পকেটে ফোনটা কম্পন সৃষ্টি করতেই সানজিদ সেটা বের করে স্ক্রিনে সোহা নামটা ভাসতে দেখেও আজ রিসিভ করার কোনো তাড়না অনুভব করছে না।
একটা সময় ছিল যখন রাতের পর রাতেই ফোনটার জন্য সে নির্ঘুমে কাটিয়েছে, কিন্তু আজ সেটা যেন বড়ই বিরক্তিকর। নিজের এই আমূল পরিবর্তনে হতভম্ব হয়ে গিয়েছে সানজিদ। পরক্ষণেই কিছু একটা বুঝতে পেরে সোহার ফোনটা কেটে দিয়ে ফোন বন্ধ করে সামনের দৃশ্যে চোখ রাখল। মোটাসোটা সাদা একটা মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখাটা দৃষ্টিকটু নয়। সানজিদ জোরে বলে উঠল, আর কয়দিন থাকবেন এখানে? রোতসি রেলিংয়ে হাত রেখে উল্টো ঘুরে থেকেই উত্তর দিল, আজ বিকালে চলে যাব। সানজিদের মনটা সকালের আকাশটার মতোই কালো মেঘে ছেয়ে গেল। তারপরও কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, শহরটা ঘুরে দেখবেন না? আর কয়েকদিন থাকুন। আরে, পরের বার এসে দেখব। সামনেই সেমিস্টার ফাইনাল। এমনিতে ভাইয়ার বিয়ের জন্য ফাঁকি দিয়েছি। আর সম্ভব না। সানজিদ মৃদুকণ্ঠে ও আচ্ছা বলে আর কিছু বলল না। রোতসি চাচ্ছিল সে কিছু বলুক, কিন্তু তাদের মাঝে আর কথা হল না। রোতসি নিজেও কোনো কথা খুঁজে পাচ্ছে না বলার জন্য, আর লজ্জায় নিজে থেকে বলতে পারছে না। সানজিদও বলল না। ভিজে গিয়ে লেপ্টে থাকা ওড়নাটা সে বারবার নামিয়ে নিচ্ছে। এরপরও স্বস্তি পাচ্ছে না, তাই খুব তাড়াতাড়ি নেমে এলো নিচে। দুজনের মাঝেই একটা অতৃপ্তি থেকে গেল। সে তৃপ্তময়তার রাস্তা খুঁজতে মরিয়া দুটো সত্তা। হয়তো অতৃপ্তিতে ক্লান্তিব্যঞ্জকতা গ্রাস করে ফেললেই রাস্তার মাথায় সরু আলোকরেখার দেখা পাওয়া যাবে। তিলো টেবিলে নাস্তা সাজাতে সাজাতেই কলিং বেলটা বেজে উঠল। রাফি গিয়ে দরজা খুলে দিতেই ভেজা কাপড় দ্রুত ঘরে ঢুকে রোতসি নিজের জন্য অস্থায়ী রুমটায় ঢুকে গেল। রাফি ও যেতে যেতেই বলল, আবার ভিজলি তুই, মুটি? জ্বর হলে বুঝিস কেমন লাগে? আমি আর তোকে ডাক্তার দেখাবো না। রোতসি একবার থেমে গিয়ে মুখ ভেঙচিয়ে বলল, লাগবে না আমার, বলে আবারও রুমে ঢুকতে উদ্যত হল। রাফি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে দরজা আটকে দেওয়ার আগেই একটা অল্পবয়সী ছেলে এসে একটা পার্সেল বাড়িয়ে দিল তার দিকে। রাফি সেটা হাতে নিয়ে দেখল, অরিকের নেমপ্লেট সেটা। ওর পূর্ণ পরিচয়, যেটা ও দরজার পাশে বেলের উপরে লাগাবে। সেদিন এটা ছিল না বলেই তিলোর আবারও নিচে গিয়ে খোঁজ করা লেগেছিল। তিনতলার কোনো ফ্ল্যাটেই একটাও লাগানো নেই। সেই ঘরেই অরিকও এতদিন লাগানোর প্রয়োজন বোধ করেনি। তবে এখন মনে হয় প্রয়োজন। বিকালে প্রায় সবাই যে যার নিজস্ব অবস্থানে ফিরে গেল। গমগমে ফ্ল্যাটটা এখন পুরো ফাঁকা। অরিকও বাইরে গিয়েছে। তিলো সারা বাড়ি গড়াগড়ি খাওয়ার জোগাড়। বিরক্ত হয়ে গিয়েছে ও একা হয়ে গিয়ে। নাসিরা পারভিনকে ফোন করলে উনি অভিমানে ঠিকমতো কথাও বললেন না। অগত্যা নিজের বন্ধুদের একে একে ফোন করে সময় কাটিয়ে দিল। দুপুরে খেতে বসে আনিস সাহেব গম্ভীর কণ্ঠে খাবার টেবিলে উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন, গতকাল সন্ধ্যায় ইমনের বাড়িতে গিয়েছিলাম আমি। ওনার কথাটা শুনে উপস্থিত সকলের মাঝেই নীরবতা। এর আগে একসাথে কাউকে উনি পাননি। গতকাল রাতে এবং আজ সকালেও উনি একা একাই ছিলেন। নাসিরা পারভিন রান্না করে রেখে চলে যেতেন। রাগে কাউকে তুলে খাওয়াননি। তুলিও নিজের মতো খেয়ে চলে যায়। তুষারও তাই। এই মুহূর্তে সকলকে একসাথে পেয়ে উনি বলেই ফেললেন কথাটা। নাসিরা পারভিন আর অভিমান টেনে রাখলেন না। কৌতূহলী কণ্ঠে বললেন, তুমি কেন দেখা করতে গেলে? আনিস সাহেব গাল নাড়িয়ে গালে থাকা খাবারটুকু গিলে নিয়ে বললেন, সবকিছু পরিষ্কার হতে একবার তো অন্তত দেখা করা লাগত। তুলি ব্যস্ত ভঙ্গিতে বলল, কি বলল ও? আনিস সাহেব হঠাৎই কণ্ঠ পাল্টে রুক্ষ গলায় বললেন, ওই হারার সাথে আর তোর ফিরতে হবে না। এখন নিজের ক্যারিয়ার তৈরি কর।
তুলি কিছু বলার আগে নাসিরা পারভীন তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কেন? কি হয়েছে? ও তুলিকে ইচ্ছা করেই তালাক দিয়েছে। একবারও কি নিজের ছেলেকে সত্যিই মনে হয়নি নিজের? এত মিল বাপ ছেলের মধ্যে। ডিএনএ টেস্ট করতে পারত না হলে। ছেলে নিজের না, এটা হলো অজুহাত। নিজের চরিত্রও তো ঠিক ছিল না। আমার মেয়ে অন্যায় করেছে সুযোগ দিতে পারত। আমাদের, ওর মাকে বলে একটা বোঝাপড়া করতে পারত। কিছু করেনি। ওই বদমাশটা আসলে আরেকটা বিয়ে করবে বলেই এসব করেছে। ওই অফিসের কলিগ মেয়েটাকেই বিয়ে করবে। তুলিকে আর ঘরে তুলবে না। ঈশানকে ফেরত চেয়েছে। আমি একদম মানা করে দিয়েছি। যে ছেলের জন্ম নিয়ে ওর মনে সন্দেহ, ছেলে ফেরত নিয়ে কি যত্ন করবে নাকি? নতুন বউ নিয়ে থাকবে আর আমার নাতিটার কপাল পড়বে। কথাগুলো শুনে তুলির চোখজোড়া ছলছল করছে। তুলি সেখানে বসল না আর। ছুটে চলে এলো নিজের রুমে। তবে এখানে এসেও শান্তি নেই। ঈশান ঘুমাচ্ছে। ও জোরে কাঁদতেও পারবে না। আনিস সাহেব ওর যাওয়ার দিকে তাকিয়ে নাসিরা পারভীনকে উদ্দেশ্য করে বললেন, ওকে বোঝাও। পড়াশোনা শেষ করুক, তারপর দেখা যাবে। ওই নোংরা ছেলেটার পায়ে ধরতে পারবো না আমি আমার মেয়েকে নেওয়ার জন্য। আর আমার মেয়েকেও দেব না। নাসিরা পারভীন কিছু বললেন না। চুপচাপ খাওয়ায় মনোযোগ দিলেন। বিকালে তিলো এবং অরিক আশাকুঞ্জে আসে বিবাহ পরবর্তী মেয়ের বাড়ি ফেরার নিয়মে। নাসিরা পারভীন মুখে একটা হাসি নিয়ে সবদিক দেখলেও তিলোর সাথে ঠিকমতো কথা বলছেন না। নাসিরা পারভীন রান্নাঘরে ঢুকলে তিলো পেছনে থেকে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে। নাসিরা পারভীন বিরক্তি নিয়ে ওকে ছাড়তে বললেও ও বরং আরও শক্ত করে ওনাকে জড়িয়ে ধরে। তিলো আদুরে কণ্ঠে বলল, রেগে আছো? কতগুলো দিন পর আসলাম, আর তুমি আমার সাথে কথাও বলছো না? কতদিন পর কোথায়? দুদিন হলো এবারই ছেড়ে গেলি। ওই হলো। আমার কাছে সেটাই অনেক বছর। জানো, আমার কত কষ্ট হয়েছে তোমাদের ছেড়ে থাকতে? নাসিরা পারভীন ওকে আবারও ছাড়িয়ে নিতে গিয়েও পারলেন না। আরও বিরক্ত হয়ে বললেন, ঢং যত। ন্যাকামি বন্ধ কর। আমার কথা তো তোর মনেও পড়ে না। নিজের সংসারে এত ব্যস্ত। কথা বলিস কতটুকু আমার সাথে? আরে হ, কি মিথ্যা কথা। আমি তোমাকে ফোন দিল তুমি ঠিকমতো কথা বলো? এখন সব দোষ আমার? এখন তো বলবি। একটা রাঙামুলা সামনে থাকলে কি আমার মতো বুড়ির কথা তোর মনে পড়ে? তিলো মুচকি হেসে দুষ্টুমির সুরে বলল, এই মহিলা, তুমি অরিককে হিংসা করো নাকি? নাসিরা পারভীন কিছু বললেন না। তিলো ওনার কাঁধ থেকে মুখ তুলে ওনার গোলগাল গালে একটা চুম্বন করে বলল, বলো বলো, তুমি ওকে হিংসা করো নাকি? এটা তো দারুণ। কেউ আমাকে নিয়ে কাউকে হিংসা করছে। আমাকে কল্পনা করতে দাও, তোমার আর ওর মাঝে যুদ্ধ লেগেছে। তোমার অস্ত্র তোমার কাঠের খুন্তি আর ওর অস্ত্র বেতের লাঠি। কি দারুণ। আমরা সরাসরি একটা গৃহযুদ্ধ দেখতে পারব। ডোন্ট ওয়ারি নায়িকা। আমি তোমার পক্ষ নেব। সবাই নেবে। সত্যি বলছি। নাসিরা পারভীন তিলোকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে বললেন, ফাজিল কোথাকার। এখন আমাকে পটাতে এসেছিস সারাদিন কোনো খোঁজ না নিয়ে। যা এখান থেকে। জ্বালাবি না আমাকে একদম। তোর জামাই নিয়ে থাক তুই। তিলো খানিকটা ব্যথিত হলো ওনার কথায়। আদুরে চোখে ওনার দিকে তাকিয়ে মেকি কেঁদে বলল, যাচ্ছি চলে।
বাড়ি থেকেই চলে যাচ্ছি। ভুলে যেও না, এখন আমার যাওয়ার জায়গা আছে। আগের মতো বলে কয় বাড়িতেই থাকব না। অরিকের সাথে সারাদিন থাকি বলে তোমার হিংসা হয়তো। আরও হিংসা করো। হিংসায় জলে যাও, পটকা মাছের মতো ফুলতে ফুলতে ফেটে যাও, আমি আর আসব না। ওকেই বাই। তিলো সত্যি সত্যি রান্নাঘর থেকে বেরিয়ে লিভিং রুমে এসে অরিকের হাত ধরে বলল, চলো এখান থেকে, আমি আর আসব না। তিলোর কথায় আনিস সাহেব ছোটখাটো একটা হার্ট অ্যাটাক করলেন বলে বোধ হল। বিয়ের পরপর মেয়ের এতটা পরিবর্তন। আনিস সাহেব ব্যস্ত ভঙ্গিতে বলে উঠলেন, কি হয়েছে ছোটমা? এখনই চলে যাচ্ছিস কেন? তিলো নাক টেনে বলল, তোমার বউকে জিজ্ঞাসা করো কেন? অরিক চলো। নাসিরা পারভিনও ততক্ষণে এসে দাঁড়িয়েছেন। অরিক উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বাবা জানা, কি হয়েছে বলবে তো? কথাটা বলেই অরিক নিজের জিহ্বা কামড়ে ধরল। তিলো চোখ রাঙিয়ে তাকালো ওর দিকে। আনিস সাহেব আর নাসিরা পারভিন বেশ বিব্রতবোধ করলেন। সবার সামনে এভাবে ডাকাটা একটু অস্বস্তিকর। তিলো কোনো কথা না বলে গটগট করে হেঁটে বেরিয়ে যাওয়ার আগে নাসিরা পারভিন পেছনে থেকে বললেন, যাও, চলে যাও। এখন তো এখানে তোমার মনই টিকবে না। আবার ন্যাকা ন্যাকা কথা। নতুন বাড়ি, নতুন মানুষ পেয়ে সব ভুলে যাচ্ছে। আসবে তো নাই, আসলেও সাথে সাথেই চলে যাবে। আনিস সাহেবের দিকে তাকিয়ে বললেন, এখন এ বাড়ি থেকে কেউ বেরিয়ে গেলে কিন্তু সে যেন আর ফিরে না আসে। আসলেও আমি আর রান্না করে খাওয়াব না। যত সব, একটু সুস্থ হয়ে বসতেও পারে না। নাসিরা পারভিন আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। তিলো পেছনে ফিরে আনিস সাহেবকে বলল, তুমি কি বাইরে থেকে খাবার আনতে পারবে না? নাসিরা পারভিন রান্নাঘর থেকেই চিৎকার করে বললেন, এ বাড়িতে বাইরের খাবার ঢুকবে না। তিলো নিষ্পাপ একটা ভঙ্গিমা করে বলল, আব্বু, আমি কি চলে যাব? আনিস সাহেব হতাশ দৃষ্টিতে তিলোর দিকে তাকিয়ে বললেন, তুই কেন যাবি? যে ঝগড়া বাঁধিয়েছে সে যা। কথাটা শেষ করলেন না। নাসিরা পারভিনের কানে গেলে আরেক কাণ্ড বাঁধবে। তিলো মুখ ভার করে সোফায় বসল। অরিক আর আনিস সাহেব তা দেখে মুখ টিপে হেসে দিল। খাওয়ার সময় তিলোকে ডাকতেই সে উপস্থিত। সে আবার ক্ষুধা সহ্য করতে পারে না। অরিকের আসতে দেরি হচ্ছে দেখে নাসিরা পারভিন তিলোর ঘরে গিয়ে দেখতে পান সে ফোনে কথা বলছে। নাসিরা পারভিন এমনিতে ওর উপর হিংসায় জর্জরিত। উনি বাজখাই গলায় বলে উঠলেন, এই ছ্যামোরা, তোকে কি আলাদা করে নিমন্ত্রণ করা লাগবে? খেতে আয়। অরিক ওনার অধিকার নিয়ে এমন ভঙ্গিতে ডাকায় হতভম্ব হয়ে গেল। তিলোর সেদিনের মন খারাপ নিয়ে ওকে হুমকি দিয়ে ফোন করার পর নাসিরা পারভিন ওর সাথে ঠিকমতো কথা বলেননি। তিনি কি ভুলে গিয়েছেন যে অরিক এখন কেবল তার ভাসুরের ছেলে না, তার মেয়ের জামাই? অরিকের মনে পড়ে না নাসিরা পারভিন ওকে শেষ কবে ছ্যামোরা বলে ডেকেছেন। তবে এটুকু মনে আছে, অরিক যখন 10 বছরের ছিল তখন খুব দুরন্ত ছিল। কথা শুনত না একদম। দাদাবাড়িতে বেড়াতে গেলে ওকে আর অভ্রকে রেখে ওর মা গিয়েছিল পাড়া ঘুরতে। ওনার বাবার বাড়িও সেই এলাকায়। অরিকের পুকুর পাড়ে যাওয়া নিষেধ ছিল। অভ্র আর তিলো তুলিরও তাই। অরিক তা শোনেনি। বারবার সেখানে গেলে নাসিরা পারভিন কয়েকবার ওকে ধমকেছেন। ওনার রেগে গেলে ডাকের ধরন ছ্যামরাছেমরিতে নেমে যায়। অরিক যখন একদমই শোনেনি, নাসিরা পারভিন ওকে পাজা কোলা করে তুলে পানিতে ছুঁড়ে ফেলার অভিনয় করেন। অরিক আরও হেসে দেয়।
নাসিরা পারভিন শেষে ওকে নিয়ে পুকুরে নেমে একসাথে ডুব দেন। বেশ কিছু সময় ডুবে থাকেন। সেটা ছিল অরিকের প্রথম পুকুরে ডুব। নাকে মুখে পানি ঢুকে ওর অবস্থা খারাপ। পানি থেকে উঠে প্রায় কেঁদে দেয়। নাসিরা পারভিন ওকে জিজ্ঞাসা করেন, আর আসবি এদিকে? অরিক মাথা নেড়ে সম্মতি জানালে উনি আবারও ওকে ডুব দেওয়ায়। এবার অরিক পুরো কেঁদে দিয়ে মাথা নেড়ে তাকে আশ্বস্ত করে যে ও আর এদিকে আসবে না। এরপর আর অরিকের মনে পড়ে না কখনো নাসিরা পারভিন ওকে এভাবে বকেছেন বলে। রাতে খাওয়ার সময় তিলো ওর মাকে তুলির বিষয়ে সবার সামনেই জিজ্ঞাসা করলে নাসিরা পারভিন ইশারায় ওকে বলেন যে পরে বলবেন সব। তুলিকে আসার পর থেকে তিলো একবারও দেখেনি। স্বাভাবিকভাবেই কৌতূহল হয়েছিল। খাওয়া শেষে তিলোকে সব বললেও ও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এমনটা হওয়ারই ছিল, এমন ভঙ্গিতে সে নিজের রুমে চলে গেল। দরজা আটকানোর শব্দ পেয়েও অরিক সেদিকে তাকাল না। সে নিজের ফোনে মুখ গুজে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। তিলো ওর পাশে উঠে বসে ওর মাথার সাথে নিজের মাথা মিলিয়ে হেলান দিয়ে ওর ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখছে আর মুখ থেকে শব্দ করছে। অরিক খানিকটা বিরক্ত হয়ে বলল, এটা ব্যাড ম্যানার। শব্দ করো না। তিলো শব্দ বন্ধ করে বলল, তুমি আমাকে ম্যানারের কথা বলছ কেন? বলতে পারি না? পারো। ঠিক আছে। বাড়ি ফিরে ভার্সিটিতে যাওয়া শুরু করবে। তোমার ফোনের স্ক্রিন ফাটল কি করে? তিলোর প্রশ্ন শুনে অরিকের নাসিরা পারভিনের দাবড়ের কথা মনে পড়ল। হঠাৎ করে বলায় অরিকের কান থেকে ফোনটা পিছলে পড়ে যাচ্ছিল। অরিক পুনরায় ধরতে গিয়েও হাত ফসকে নিচে পড়ে যায়। অরিক দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমার মায়ের দাবড়ে। তিলো তখন আর কিছু বলল না। কিছুক্ষণ পর তিলো টের পেল অরিক ঘন শ্বাস নিচ্ছে। ঘেমে একাকার। তিলো ওর ফোনের স্ক্রিনে তাকিয়েই বলল, শাওয়ার নিয়ে এসো। গরম কম লাগবে। সমস্যা হচ্ছে না। তোমার ইচ্ছা। তিলো আর কিছু বলল না। অরিকের কাছে গরমটা সত্যিই অসহনীয় হয়ে এলে সে উঠে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিতে শুরু করল। তিলো মনে মনে হাসতে সক্ষম হল। কিছুক্ষণ পরই অরিক ভেতর থেকে বলে উঠল, বাবা জানা, আমার সাবান শ্যাম্পুগুলো দাও। তিলোর তৎক্ষণাৎ মনে পড়ল সে আনেনি। তিলো দরজার সামনে গিয়ে বলল, ওগুলো তো আনা হয়নি। তুমি আমার জিনিসগুলো ব্যবহার করো। অরিক খানিকটা নাখোশ হয়ে বলল, তোমার এই লেডিস জিনিসগুলো। সরি, তাড়াহুড়ায় ভুল হয়ে গিয়েছে। কাল কিনে এনো। এখন প্রয়োজন না হলে ব্যবহার করো না। অরিক আর কিছু বলল না। তিলোর জিনিসগুলোই ব্যবহার করল। সাথে দাঁতও ব্রাশ করল, অবশ্যই তিলোর ব্রাশ দিয়ে। ব্রাশটা রাখতে রাখতে অরিক আপন মনে হেসে দিল, এটা ভেবে যে তিলো বিষয়টা জানতে পারলে কি করবে। অবশেষে অসামান্য দীর্ঘ সময়ব্যাপী শাওয়ার সেরে অরিক বের হল কেবল কোমরে একটা সাদা তোয়ালে পেঁচিয়ে। তিলো এক মুহূর্ত ওর দিকে স্থির মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। অরিক বেরিয়ে আসার পর তিলো ফ্রেশ হতে ঢুকল। ততক্ষণে অরিক কাপড় পাল্টে ফেলেছে। বিছানায় বসে সবে ফোনটা হাতে নিয়েছে, তিলো বেরিয়ে এসে ওর পাশে বসে জিজ্ঞাসা করল, ঘুমাবে না? তিলো শুয়ে পড়ে বলল, ব্রাশ করেছ? অরিক ওর দিকে না ফিরেই স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা। বলে পাশ ফিরে শুতে নিতেই ওর মনে পড়ল অরিকের ব্রাশ তো আনা হয়নি। ও কি দিয়ে ব্রাশ করল? তিলো চকিতে পাশ ফিরে অরিককে জিজ্ঞাসা করল, কি দিয়ে ব্রাশ করেছ তুমি? তোমার ব্রাশ দিয়ে।
কথাটা শুনে তিলোর যেন পুরো শরীর ঘিনঘিন করে উঠল। ও আবার সেই ব্রাশ দিয়েই ব্রাশ করেছে। তিলো অরিককে একটা ধাক্কা দিয়ে চোখ মুখ খিচে বলে উঠল, দূর হ নোংরা নর্দমার পোলা কোথাকার। বিদ্যুৎ গতিতে উঠে বসে জোরে জোরে পা নাড়িয়ে প্রায় বমি করে দেওয়ার উপক্রম ওর। অরিক ওর ধাক্কার ঝোঁক সামলিয়ে ওর ভঙ্গিমা দেখে হেসে দিল। তিলোর রাগ আরও বেড়ে গেল তাতে। ও বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে কয়েকবার কুলি করে ছলছল চোখে বেরিয়ে চোখ মুখ লাল করে অরিকের পাশে বসল। অরিক মিটমিট করে হেসে বলল, আমি জানতাম না আমার টিকটিকি ফিডার বউ এতটা শুচিবাই। তিলো চোখজোড়া বড় বড় করে ওর দিকে তাকাল। অরিক ওর প্রশ্ন বুঝতে পেরে বলল, আমার বেডরুমের টিকটিকিটাকে খাওয়ানোর জন্য পোকা মেরে দেওয়ালে টানিয়ে যে রেখেছে, আমি আসলে তাকে চিনি। আফসোস এটা আসলে কোনো চাকরি নয়। তিলো ধপ করে অরিকের দিকে পিঠ দেখিয়ে শুয়ে পড়ল। অরিক নিজে ওর পাশে শুয়ে ওর দিকে এগিয়ে এসে ওর শরীরে হাত রাখলে তিলো ঝটকা মেরে সরিয়ে দেয়। অরিক এতে দমে না গিয়ে ওর উদর জড়িয়ে ধরে কানে ফিসফিসিয়ে বলল, সরি, আমি শুধু মজা করেছি। এভাবে একটা ফালতু বিষয় নিয়ে রাগারাগি করো না। বাজে লাগে ব্যাপারটা। এটা হয়েই থাকে। তিলো চুপ করে ওর স্পর্শগুলো অনুভব করছে কেবল। কেউই কোনো কথা বলছে না। কিছুক্ষণ নীরবতার পর তিলো বলল, তোমার শরীর থেকে বেলি ফুলের ঘ্রাণ আসছে। মেয়েদের মতো। কথাটা বলে তিলো ফিচ করে হেসে দিল। অরিক ওকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ওর মেরুদণ্ডের পাশের উঁচু পেশির উপর হাত রেখে বলল, আমার নিজেকে দোষী দোষী লাগছে। জিনিসগুলো ব্যবহার না করলেই পারতাম। তিলো মৃদু হেসে বলল, তোমাকে দেখাচ্ছেও সেরকম জান। আমি কেবল নিজের শরীরের ঘামের দুর্গন্ধ দূর করতে আর জেকে বসা ক্লান্তিবোধকে দীর্ঘক্ষণের আতিথেয়তা শেষে বিদায় করেছি। এটা ঠিক আছে। ওগুলো খুব বেশি দামি নয় যে সকাল হতে হতে গন্ধ ছাড়াবে না। বরং আমারই এই গন্ধটা ভালো লাগে। অরিক আর কিছু বলল না। স্থিরদৃষ্টিতে কয়েক মুহূর্ত তিলোকে পর্যবেক্ষণ করে ওর উন্মুক্ত গলায় মুখ গুজে দিল। তিলো আবেশে চোখ বুজে হঠাৎই বলল, তোমার কি কোনো দিনও আফসোস হবে আমাকে বেছে নেওয়ার জন্য? অরিক থমকে গেল তিলোর কথায়। ওর মুখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এমন মনে হওয়ার কারণ? তোমার মায়ের সাথে তুমি যোগাযোগ কি পুরোপুরি বন্ধ করে দিয়েছ? অরিক দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, আপাতত। কিন্তু বাবা জানা, আমি আমার নেওয়া কোনো পদক্ষেপের জন্য কখনো আফসোস করব না। তোমার আমার এগিয়ে চলতে আরও যা করতে হবে তাতেও কখনো আফসোস হবে না। আর আমরা এগিয়ে যাব। আর এজন্য তোমাকে হুকুম করছি আমি, আমার সঙ্গ ছেড়ো না কখনো যাই ঘটে যাক। তিলো স্তব্ধ চোখে অরিকের মুখের দিকে তাকিয়ে ওর চাপদারির ফাঁকে ফাঁকে নিজের আঙুলগুলো ভরে দিল। ঠোঁট কামড়ে ওকে সম্মতি জানাল। অরিক ওর সম্মতি পেয়ে হেসে দিল। তিলো এরপর বলল, কোনোভাবে তোমার দুর্বলতা হয়ে চলেছি কি আমি? নাকি অপূর্ণতার পূর্ণতা? অরিক উত্তর না দিয়ে ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। তিলো একপেশে হেসে বলল, মানুষ নিজের দুর্বলতাকে বারবার শক্তি হিসাবে জাহির করতে চায়। এটা মনুষ্য প্রকৃতি। সে চেনে তাকে বা চেনে না, কিন্তু কোনো না কোনোভাবে সবচেয়ে বেশি সেটা নিয়ে ভেবেই বা কাজে খাটিয়ে ব্যয় করে। হরর স্টোরি রাইটার স্টিফেন কিং। উনি হরর লেখার জন্য বিখ্যাত। কিন্তু জানো, উনি রাতে বাতি নিভিয়ে ঘুমাতে পারেন না। সেটা যে কারণেই হোক, অন্ধকার ভীতি, নিক্টোফোবিয়া অর অ্যাচলুওফোবিয়া বা অন্য কিছু।
কিন্তু উনি হরর লিখলেও এটা তার দুর্বলতা। তিনি এমনই ছদ্মবেশে আছেন যে সেটা ঢাকা পড়ে যাওয়ার জন্য যথেষ্ট। আবার হয়তো নিজের জীবনের ব্যর্থতা বা অপূর্ণতা হিসাবে ধরে তিনি তার কাজের মাধ্যমে পূর্ণতা চান। তুমি যতটা আমাকে নিয়ে সংবেদনশীলতা দেখাও বারবার সেটাই মনে হয় আর কি। বলতে পারো অনেকটাই। পড়াশোনার জন্য আর বিশেষ করে মায়ের জন্য বয়স থাকতে প্রেম করতে না পারার অপূর্ণতাই তোমার মধ্যে খোঁজার চেষ্টা করি। অবশেষে পরিপূর্ণভাবে। তিলো অরিকের কথার প্রত্যুত্তর করল দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। ওদের মাঝে এরপর আর মুখে কোনো কথা হল না। এরপর কেবলই জুড়ে গেল একটা এলোমেলো পাজেল প্রথম রাতের ন্যায়। একে অপরের না বলা কথাগুলো নিজেরা বুঝে নেওয়ার ক্ষমতাটাই হয়তো বোঝাপড়া। অরিক আর তিলো আরও একদিন আশাকুঞ্জে অবস্থান করল। সপ্তাহ প্রায় শেষ বিধায় তিলো সিদ্ধান্ত নিল একবারে পরের সপ্তাহ থেকেই ভার্সিটিতে যাবে। অরিক বাধা দেয়নি। এরপরের শুক্রবারের রিসেপশনটা একটা কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল আকবর সাহেবের দ্বারা। চমকে দেওয়ার মতো দৃশ্য ছিল সেখানে ফাহমিদা বেগমের উপস্থিতি। তিনি একটা মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে পুরো অনুষ্ঠানে একদম স্বাভাবিক ছিলেন। নিজের হাতে তিলোকে দুটো রুলি পরিয়ে দিয়েছেন। তিলো অবাক চোখে ওনার দিকে তাকাতেই উনি গম্ভীর কণ্ঠে বললেন, ভেবো না মেনে নিয়েছি। আমার ছেলে তোমার জন্য আমার সাথে যোগাযোগ রাখছে না। ওদের দুজনের জন্যই আমার জীবনের সব। নিজের ছেলে মেয়ে হোক, তারপর বুঝতে পারবে তারা মায়ের কাছে কি। তোমার জন্য তো আমার ছেলে হারাতে পারবো না আমি। তাছাড়া পাড়ার মহিলাদের নিয়মিত চর্চায় খলনায়িকা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তিলো হতাশ কণ্ঠে বলল, ছেলে হাতে রাখতে নাটক করছেন? ফাহমিদা বেগম ওর কথার প্রত্যুত্তর করার প্রয়োজন বোধ করলেন না। তিলো নিজেও বুঝতে পারছে সমাজের ভয় মানুষ কত কিছুই না করে, শুধু সেখানে শান্তিপূর্ণভাবে থাকার জন্য। না হলে সমাজ আমাদের আসলে কি দেয়? যদি সামাজিক একটা অবস্থান না থাকে তো এই সমাজের কেউই ফিরেও তাকায় না। আজকের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তুলির পাল্টে ফেলা ঘোরে তিলোই উল্টিয়ে পড়ে যাচ্ছিল। এই 2-3 দিনে আগের লেশমাত্র নেই। সে সম্পূর্ণ সতেজ একটা ভঙ্গিমায় নবজন্মা তরুণী। তার এই কয়েকদিনের হতশ্রী ভাবটা মুছে একজন ভার্সিটি পড়ুয়া সুন্দরী সে। তার কোলে ঈশানকে আসলে ছেলে হিসাবে মানাচ্ছে না। তার বয়স হুট করেই কমে গিয়েছে যেন। ঈশানের পরিচয় পেয়ে যে এখানে বেশ কিছু অপরিচিত ব্যথিত হয়েছে বোঝা যাচ্ছে। তুলির আকর্ষণীয় রূপ এবং অঙ্গভঙ্গি বেশ কয়েকজন অভিজাত মহিলার হৃদয় কেড়ে নিতেও সক্ষম। তাদের পরিবারের কোনো অবিবাহিত ছেলে বা পুনরায় বিবাহযোগ্য কেউ আছে কিনা সে হিসাব কষে নিতেও আরেকবার বাধ্য করছে। তুলির হাসির জোয়ারেও যেন আজ ভাটা পড়ছে না। এই কয়েকদিন যতটা গুমরে থেকেছে সে হিসাব করে আজ উসুল করে নিচ্ছে। নাসিরা পারভিন যে কি মন্ত্র পড়িয়েছেন ওকে সেই খোঁজ তিলোর অজানা। আজকে ফাহাদ আর কলিকে একসাথে দেখে অদ্ভুতভাবে তিলো নিজের ভেতর হিংসা অনুভব করেনি। তিলো বরং অরিকের পাশে নিজেকে দেখিয়ে অহংকার প্রকাশ করছিল কিছুটা গোপনেই। ফাহাদ তার স্ত্রী সমেত তিলোর পাশে বসে কয়েকটা ছবি উঠিয়ে গিয়েছে সেই হাসি মুখে নিয়ে, যে হাসি তিলো আসলে ভালোবাসত একসময়ে। হয়তো এখনো ভালো লাগে হাসিটা দেখলে। তিলোকে অভিনন্দন জানাতে ভোলেনি সে। আজকের পুরো অনুষ্ঠানে প্রশংসার দাবিদার হয়ে উঠেছেন ফাহমিদা বেগম। তিলোকে মন থেকে মেনে নেওয়ার নাটক মঞ্চস্থ করতেই উনি নায়িকা হিসাবে পদার্পণ করেছেন। অরিকের যোগ্যতা, সামাজিক মর্যাদা, তার পরিবারের অবস্থান, অবশ্য তিলোও সেই অবস্থানেই রয়েছে। তার ব্যক্তিত্ব, তার সুদর্শন হয়ে ওঠা,
বিশেষত সফল হিসাবে বিবেচিত হওয়ার কারণে অরিকের সুযোগ ছিল একাধিক নারীর মধ্যে সবার সেরাকে বাছাই করে নেওয়ার, যাদের কেউ কেউ হতে পারত তিলোর থেকে অনেক বেশি যোগ্যতাসম্পন্ন, কেউ কেউ আরও ভালো অভিজাত পরিবারের, কেউ কেউ আরও অনেক বেশি সুন্দরী। কিন্তু অরিক সেটা না করে তিলোকে বেছে নিয়েছে এবং এখানে অধিকাংশ মানুষ জানে সে কারো দ্বারা বাতিলকৃত। এটা অবশ্যই ফাহমিদা বেগম এবং মরিয়ম রহমান সগর্বে উপস্থাপন করেছেন এখানকার সবচেয়ে বড় বড় বাঘা বাঘা অতিথি, পাড়ার বিবিসি, রয়টার্সের সাংবাদিক মহিলাদের কাছে। চৌধুরী বাড়ির কর্ত্রী তার বৌমাকে নিয়ে এই আলোচনায় সামিল হয়েছেন একটা আমদানিকৃত দামি গাড়ি থেকে নেমেই। শিকদার বাড়ির বউয়েরও একই অবস্থা। তিলো ভেবে অবাক না হলেও হতাশ হয়েছে এটা ভেবে যে মানুষের সামাজিক অবস্থান যত উঁচুতেই হোক না কেন, এই সমস্ত অতি তুচ্ছ বিষয়ে নিজেকে জড়িয়েহীন প্রমাণ করতে বাধে না। বিবেকের দংশন তাদের বরং ছুঁতেও পারে না। তারা হয়তো ভুলে যাবে একসময়ে, কিন্তু যাকে নিয়ে এত কিছু বলছে সে কি কখনো ভুলতে পারবে বা কখনো তাদের মন থেকে সম্মান করতে পারবে, এটা ভেবেও দেখেনি কখনো। ফাহমিদা বেগম বাহবা পেয়েছেন এজন্য বেশ। অরিক তিলোর পাশে এসে দাঁড়াতেই তিলো অরিকের দিকে না ফিরে দূরে ফাহমিদা বেগমকে হেসে লুটোপুটি খেতে দেখে মৃদু হেসে বলল, এই গল্পের নায়িকা কে অরিক? অরিক ওর প্রশ্ন বুঝতে না পেরে ওর দৃষ্টি অনুসরণ করে নিজের মায়ের দিকে তাকিয়ে নিজেও হাসল। তারপর বলল, তাতে কিছু যায় আসে না, এমনিই বলছিলাম আর কি। তো যা বলছিলাম, তোমার বন্ধুরা রিয়া আর অনি ছাড়া সবাই এসেছে, হয়তো খেতে গিয়েছে। তোমার সাথে দেখা হয়নি? না, থাক, লাগবে না, লজ্জা পাবে তুমি। যতই হোক তুমি তাদের শিক্ষক সম্পর্কে, পাশাপাশি আবার দুলাভাই। বলেই তিলো মুচকি হাসল। অরিক সেখানে আর না দাঁড়িয়ে আবারও অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল। রাতের অনুষ্ঠানটা শেষ হলো বেশ রাত করেই, আর শেষ হলে অরিক আর তিলো বেরিয়ে যাওয়ার আগে ফাহমিদা বেগম অরিকের কাছে এসে আবদার মাখা কণ্ঠে ওনাদের সাথে যেতে বললেন। অরিক এতগুলো দিন মায়ের থেকে দূরে থেকে নিজেও আলাদা মমত্ববোধ অনুভব করছে ওনার প্রতি। অগত্যা ওনাদের সাথেই গেল। তিলো এই প্রথম শ্বশুরবাড়ি হিসাবে মায়ানির পা রাখল। ফাহমিদা বেগম ছেলেকে ধরে রাখতে হোক বা সমাজের ভয়, তিলোকে বাড়িতে প্রবেশের ক্ষেত্রে ত্রুটি কোনো রাখেননি। তিলোর তো সত্যিই কয়েকবার মনে হয়েছে ও ফাহমিদা বেগমের অরিককে হারানোর ভয়ের ইস্কাপনের টেক্কা নয়, বরং উনি সত্যিই মেনে নিয়েছেন। ওনার মাঝে কোনো কিছু মেকি ছিল না হয়তো। রাতে তিলো ফ্রেশ না হয়েই নিজের শরীরটাকে ছুঁড়ে ফেলল বিছানায়। অনেক বেশি ক্লান্ত লাগছে। চিত হয়ে শুয়ে দুহাত দুদিকে মেলে দিয়ে চোখ বুজে ফেলল। অরিক রুমে এসে দরজা বন্ধ করে বলল, কেমন কাটল আজকের দিনটা? তিলো চোখ মেলে সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, এলোমেলো। অরিক ভ্রু কুঁচকে তাকাল। তিলো সেটা না দেখেই ওর নীরবতায় বুঝতে পেরেছে, কিন্তু কোনো উত্তর দিলও না। অরিক ওকে তাড়া দিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। তিলো অলস ভঙ্গিমায় উঠে বসে ধীরে ধীরে উঠে দাঁড়াল। আদুরে কণ্ঠে বলল, এভাবেই শুয়ে পড়ি, ইচ্ছা করছে না কিছু করতে। অরিক নাক সিটকে বলল, কেউ একজন আমাকে খুব বেশি সূচিবাইগিরি শেখায় হয়তো। রাতে ব্রাশ না করে মুখের ব্যাকটেরিয়াদের খাবারের ব্যবস্থা করা কোনো ধরনের পরিচ্ছন্নতা? তিলো বিরক্ত হয়ে দপাদপ পা ফেলে ওয়াশরুমে ঢুকল। অরিক ওর যাওয়ার ভঙ্গি দেখে হেসে লুটোপুটি খাওয়ার উপক্রম। রাতের শেষ প্রহর। কিছুক্ষণ পরই ফজরের আজান দিবে। রাতের নীরবতার মনোযোগ ভঙ্গ হয়ে তিলোর ফোনটা একটা অভদ্র বিড়ালের মতো কথা না শুনে বেজে উঠল। তিলো ঘুমিয়েছে বেশিক্ষণ হয়নি। কাঁচা ঘুমটা নষ্ট হওয়াতে তিলো ভ্রু কুঁচকে ফেলল সাথে সাথে। পাশাপাশি অরিকও।
তিলোর হঠাৎ খেয়াল হলো ওর পাশে অরিক ঘুমিয়ে আছে। এই শব্দ বেশিক্ষণ বাজলে ওর ঘুম ভেঙে যাবে। তিলো হুড়মুড়িয়ে উঠে বসে ফোনটা রিসিভ করার আগে স্ক্রিনের উপর নামটা দেখে দারুণ চমকে উঠল। চলবে।